আজকে ইউনূস সাহেব কিভাবে বলে উনি যুদ্ধ কাকে নিয়ে করবেন? যুদ্ধ করলে তো জনগণকে নিয়ে করতে বুঝাইতে হবে তো জনগণ। উনি কারোর সাথে কথা নাই বার্তা নাই, আইসা বললেন আমাকে স্টুডেন্ট নিয়োগ কর্তা। উনি কোনো কথা নাই বার্তা নাই, উনি বললেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। আপনি কার সাথে যুদ্ধ করবেন? যুদ্ধের জন্য আপনার সরঞ্জাম কি? মানসিকভাবে আপনার লোকগুলো কতটুকু রেডি আছে? নাকি যুদ্ধের জন্য সবটিকে আপনি মেরে এইখানে ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো 100 বছরে আপনি পার্মানেন্ট করবেন? আমরা আশা করেছিলাম এই ইয়াং ছেলেগুলা যারা এখনো তাদের লোক, তাদের চাহিদা এখন একটা সীমাবদ্ধ লিমিটেশনের মধ্যে আছে, তারা এই দেশের সবভাবে আদর্শিকভাবে দেশের জন্য নিবেদিত হবে। তারা স্টার্ট করে তাদের ড্রেস আপ, তাদের ওই লাল গালিচা, তাদের ওই 5 স্টার হোটেল এবং তাদের বিভিন্নমূলক বক্তব্য যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট সে উড়িয়ে দিবে। আপনি মহান মুক্তিযুদ্ধে 71 সালের বিতর্ক সৃষ্টি করেন, আপনার লোকেরা কন্টিনিউয়াস বিতর্ক সৃষ্টি করছে এবং মহান মুক্তিযুদ্ধ যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলছে। এত তো আমাদেরকে আঘাত লাগে। আপনি পাকিস্তানের সাথে আরো সুন্দর সম্পর্ক করেন, আরো শিল্পী নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। সবচেয়ে বড় কথা হলো যে এই দেশ আমার আপনার সকলে, যে কোনো প্রবলেমই হোক না কেন আমরা সকলে মিলে সেটাকে প্রতিরোধ করব, সেটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। এখন যদি কেউ এককভাবে মনে করে যে সে সবকিছু করে ফেলবে, তাহলে সেটা দেশের জন্য নয়। উনি যে যুদ্ধের সম্ভাবনা দেখছেন আর সেনা প্রধান যে কথা বলছেন, সেখানের মধ্যে আকাশ এবং পাতাল ডিফারেন্স। বিষয়টা হচ্ছে দীর্ঘ 17 বছর জনগণ ভোট দিতে পারে না। আজকে যে ছেলেগুলো আন্দোলন করছে তারা তো এখনো ভোটার হয়নি অনেকে, এবং কি যারা ভোটার হয়েছে ভোট তারা কখনো দিতে পারেনি। জনগণের সাথে 14, 18, 24 একদম স্ট্রেট ওয়ে প্রতারণা করা হচ্ছে। কারণ রাষ্ট্র ডেমোক্রেটিক একটা কান্ট্রির রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। আমাদের হাসনাত কায়েম সাহেব বলেছেন যে আমরা সংস্কার চাই। কোথায় সংস্কার চাই? ভেরি নাইসলি বলেছেন। এই কথাগুলো আমাদের সকলের জানা দরকার এবং বোঝা দরকার যে একটা লোক প্রাইম মিনিস্টার হওয়ার পর সমস্ত ক্ষমতার মালিক হয়ে গেল। এই জায়গায় সংস্কার দরকার। রাষ্ট্রপতিকে দেখলেই আমরা মনে করি যে রাষ্ট্রপতি মানে সিগনেটরি, আর তার কোনো কাজ নেই। আর ওই যে হাইসা হাইসা গল্প করবো, বিভিন্ন নায়ক নায়িকা নিয়ে গল্প করবো, মানুষের মুখরোচক কথা বলবো, কৌতুক নিয়ে কথা বলবো, এইটাই মনে হচ্ছে তার কাজ। তার মানে এখানে আমাদেরকে সংস্কার দরকার। আমাদের এখানে সংস্কার দরকার যে একটা দল ক্ষমতায় যাওয়ার পরে তারা জনগণকে গুরুত্ব না দিয়ে তারা আমলাকে গুরুত্ব দেয়, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদেরকে গুরুত্ব দেয়, বিভিন্ন লোককে গুরুত্ব, যেখানে জনগণের মূল ক্ষমতা লুকায়িত, যেখানে জনগণের মালিকরা, সেখানে তাদের ডেভেলপমেন্ট চাচ্ছে না। তো আপনি যদি এখনো হিসাব করেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার ডেমোক্রেটিক এটা দেখেন 90 থেকে 96, 2002 পর্যন্ত দেখেন, তখনই মানুষ শান্তিতে বসবাস করছে, জনগণের মধ্যে অনুপ্রেরণা আসছে, জনগণ কাজ করার প্রতি স্পৃহা তৈরি করছে। এটা কিন্তু একদিনে হবে না। আর ফ্যাসিস্ট বলেন আর যারা ক্ষমতা জনগণকে অ্যাভয়েড করে, তাদের মধ্যে একটা বিশাল মিল আছে। তারা সবসময় জনগণকে বলে যে আমরা ডেভেলপমেন্ট করে যাচ্ছে। ভাই, তোমার ডেভেলপমেন্ট তো অবশ্যই তুমি করবা, তুমি কি তোমার বাবার টাকাতে করবা? তুমি তো আমার দেওয়ার ট্যাক্স, কিন্তু সে 18 কোটি লোকের উপরে বাস করে। আমি যে লবণটা খাচ্ছি প্রতিদিন, আমি যে পানিটা ব্যবহার করছি, ওইখান থেকে তো সরকার আমাকে ট্যাক্স নিচ্ছে বিভিন্ন ভাবে। সেটা এক পেনি নেয়, 1 পয়সার 100 ভাগের 1 ভাগ নেওয়া হোক, সেখান থেকে তো আসছে। যে দেশের সবচেয়ে বড় কাস্টমার হচ্ছে দেশের জনগণ, তারা 18 কোটি লোক ভোক্তা, সে দেশ উন্নত হইতে কখনোই সময় লাগে না। আর আমরা মেধাহীন কোনো জাতি না। আমাদের হাসান সাহেব রাইটলি বলেছেন যে আমরা দাসত্বের মতো বিদেশে কাজ করি, কিন্তু আমি ওনার সাথে অ্যাড করতে চাই। গতকালকে যখন আমি আসলাম, আমার এক চাচাতো ভাই আমার সাথে দেখা করতে আসলো। আমি বললাম যে কি কবে আসলি? বললো যে 22-6 বছর থেকে এসছি। 6 বছর থেকে আসছি। আমরা আবার কি বিদেশ যাবি? হ্যাঁ ভাই, আবার না গেলে 2-3 মাস পরে যাবো। তখন আমি স্বাভাবিকভাবে বললাম যে পৃথিবীতে আদমকে কি সৃষ্টি করেছিল? সে আনন্দ পায় নাই, তখন আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছেন। কারণ হচ্ছে স্বামী স্ত্রী একসাথে থাকা, এটা হচ্ছে জীবন একটা বড় প্রাপ্যতা, মিল। সেইখানে আমাদের দেশের যুবকরা খুবই আমার কাছে কষ্ট লাগে। যে বয়সটা তারা তাদের স্ত্রীর সাথে থাকবে, যে বয়সটা তারা আনন্দ উৎসব করবে, সেই বয়সটা, টোটাল বয়সটাই তারা বিদেশে পাড়ি দেয়। সেই টাকাগুলো দিয়ে তাদের সন্তানকে মানুষ করতে চায়। আমাদের দেশে চলে, আমাদের দেশের নেতারা সেই টাকাগুলো বিদেশে পাচার করে। এই যে মানবিকতা, আমি যদি আমার দেশের মানুষের প্রতি অনুভূতিশীল না হই, দায়িত্বশীল না হই, তাহলে আপনি কিসের সংস্কার করবেন? আজকে ইউনূস সাহেব কিভাবে বলে উনি যুদ্ধ কাকে নিয়ে করবেন? যুদ্ধ করলে তো জনগণকে নিয়ে করতে বুঝাইতে হবে তো জনগণ। উনি কারোর সাথে কথা নাই বার্তা নাই, আইসা বললেন আমাকে স্টুডেন্ট নিয়োগ কর্তা। উনি কোনো কথা নাই বার্তা নাই, উনি বললেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। আপনি কার সাথে যুদ্ধ করবেন? যুদ্ধের জন্য আপনার সরঞ্জাম কি? মানসিকভাবে আপনার লোকগুলো কতটুকু রেডি আছে? নাকি যুদ্ধের জন্য সবটিকে আপনি মেরে এইখানে ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো 100 বছরে আপনি পার্মানেন্ট করবেন? আপনার
যে জায়গাটা জনগণের যে দাবিটা, একটা ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে একটা রাজ পরিবার সৃষ্টি করেছে। মূল বিষয়টা হচ্ছে এখানে তার আত্মীয় স্বজন টুঙ্গি বলা বলেন, চাচাতো ভাই বলেন, বোন বলেন, ভাগ্নি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, এবং তাদের আত্মীয় স্বজন, তারা একটা সিন্ডিকেটের মাধ্যমে এই রাজনীতিগুলো, ব্যবসা বাণিজ্যগুলো পরিচালনা করেছেন। আজকে আমরা কেন আপনাদেরকে বিশ্বাস করব? তাদের একজনকে দেখেন আপনি অ্যারেস্ট করেছেন। আজকে আমি আমার বিজ্ঞ সিনিয়র ওনার সাথে আমি একটু ডিসএগ্রি করতে চাই। আপনি যারা জীবন বাজি রেখে আহত হয়েছে, চোখগুলো নষ্ট হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, আমি নিজে বাজি হয়ে মামলা করেছি, এখন পর্যন্ত সরকার রিপোর্ট দেয় নাই। আপনি দেখেছেন গরু বিক্রি করে, গরু একটা কৃষক গরু বিক্রি করে তার সন্তানকে চিকিৎসা করতে পারে না। আর আপনি দেখেন হাসনাত কি ওই ছেলেটার নাম হলো উপদেষ্টা আসিফ, তার বাবা রিটায়ার্ড, তার নামে লাইসেন্স করে দিচ্ছেন। এবং আজকে আপনি হাসনাতের ডিবি অফিসের জুতা পায়ের দিকে তাকান, ছবিগুলো আছে, তার কোন দাবি জুতা সে পড়া ছিল, আর আজকে তার কেসের দিকে আপনি দেখান, কেস পড়া, তার ভাব দেখেন। 1971 সালে জীবন বাজে, তাদের তো এই ভাব নাই। তার পিছনে যখন আমাদের বিজ্ঞ সেনা, আমাদের যে খালেদা সেনা কর্মকর্তা থাকে, আমি লজ্জিত হই। কারণ একজনের কমিশন পাওয়ার পর তার যে ট্রেনিং, সে অর্ডিনাল টেস্ট দিয়ে আসতে হয়, সবার প্রতি একটা সম্মান, তার যে ওয়ে অফ স্পিকিং, তার যে চলাফেরা, আমি লজ্জিত হই যে আমরা তোমাদেরকে সাপোর্ট করেছি, ভালোবেসেছি, তোমাদের কাছে আশা করি। আজকে আমি সমালোচনা কেন বলতেছি, সার্জিসের পাঞ্জাবির দিকে আপনি তাকিয়ে থাকেন, প্রত্যেকটা পাঞ্জাবির আপনি মূল্যায়ন করতে থাকেন। আমরাও ড্রেস পরি, আমরাও প্র্যাকটিস করি, টাকা ইনকাম করি, সেটা নিজেরা চলি, ভাই বোনকে চালাই, সমাজকে চালাই। তোমাদের এমন সোর্স অফ ইনকাম এই 6 মাসের মধ্যে কি সৃষ্টি হলো? জাতির কাছে জবাব দিতে হবে। ওই 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করেছে, ওই যে 32কে ভেঙে ফেললা, ওই 32-এর বঙ্গবন্ধুর সাথে যারা পার্লামেন্টে ছিল, একজনে তাদের ড্রেস আপ থেকে তাদের দুর্নীতির চিত্র তুলে ধরো। জিয়াউর রহমান সাহেব দেশ শাসন করেছে, তার একটা দুর্নীতির প্রমাণ দেওয়া, এখনো মানুষ জানে যে ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে। এখন আমরা তোমাদের কাছে আশা করেছিলাম যে একটা ফ্যাসিস্ট আমাদের সবচেয়ে বড় কি ক্ষতি করেছে, আমাদের ভোটাধিকার নিয়ে গেছে। একটা ফ্যাসিস্ট সবচেয়ে বড় কি ক্ষতি করেছে, তার আত্মীয় স্বজনের মাধ্যমে সমস্ত রাজনীতি ইনস্টিটিউশন এবং আওয়ামী লীগকে একদম কবরে পালিয়ে তারা এই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। আমরা আশা করেছিলাম এই ইয়াং ছেলেগুলা যারা এখনো তাদের লোভ, তাদের চাহিদা এখন একটা সীমাবদ্ধ লিমিটেশনের মধ্যে আছে, তারা এই দেশের সৎভাবে, আদর্শিকভাবে দেশের জন্য নিবেদিত হবে। তারা স্টার্ট করে তাদের ড্রেস আপ, তাদের ওই লাল গালিচা, তাদের ওই 5 স্টার হোটেল, এবং তাদের বিভিন্নমূলক বক্তব্য যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট সে উড়িয়ে দিবে, তাদের ট্রেনিং ছিল। এগুলা তো আমরা দেশ আশা করি না। একটা দেশের যুদ্ধ করার জন্য আপনার দেশের মানুষকে আগে চেষ্টা, তাদেরকে প্রলুব্ধ করতে হবে, তাদেরকে প্রস্তুত করতে হবে, তারপরে তো আপনার যুদ্ধের জন্য হবে। তাদেরকে সমস্যাটা বলতে হবে যে এই সমস্যা, আমাদের এই চিটাগাং বন্দর এই ধরনের ইনকাম আমাদের হয়, এটাকে যদি আমরা আরো আধুনিক করি, আরো ব্যবহার করি, আরো ইনভেস্টমেন্ট করি, আমাদের আরো শতগুণ বেশি ইনভেস্টমেন্ট হবে এবং বিদেশ থেকে আমাদের ইনকাম হবে, আমাদের ছেলেরা, আমাদের দেশ উন্নতি হবে। এইটা করতে গেলে আমাদের যে থ্রেট গুলো, আপনার কথা শেষ করবো, এই যে কি কি থ্রেট আসতে পারে, এই থ্রেট গুলো আসতে পারে, জনগণকে প্রস্তুত থাকতে হবে। আমি আপনাদের কাছে সেবার জন্য এসেছি, আমার এই বয়সে আমি সেবা করতে চাই, কিন্তু আপনারা পাশে থাকলে হবে না। এই ধরনের কথা উনি একটু বলে। উনি কি আজ পর্যন্ত উনি এই উপদেষ্টা হওয়ার পর যে কয়টা দেশ ভিজিট করেছেন, আমি লজ্জিত, দুঃখিত, কারণ ওনার কাছ থেকে আশা করতে চাই, ওনার প্রত্যেকটা, ওনাকে বাংলাদেশের চেয়ে বেশি মানুষ পৃথিবীতে চলেছিলেন। উনি কি একটা সাধারণ জনগণের জনসভায় গিয়েছেন, তাদের মিটিয়ে গেছেন? উনি গেছেন রোহিঙ্গাদের কাছে 10 লক্ষ, রোহিঙ্গা কি একটা আমাদের ভোটার? রোহিঙ্গারা কি একটা ওই দেশের নাগরিক? রোহিঙ্গারা একটাও কি আমাদের অনুভূতি বুঝে? রোহিঙ্গা একটাও কি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে? রোহিঙ্গাদের আসছেন, তাদেরকে বিভিন্ন বিদেশ থেকে সাহায্য সংস্থা থেকে সাহায্য দিয়ে তাদের চিকিৎসা, খাওয়া দাওয়া ব্যবস্থা জামায়াত দল রাখা হয়েছে। কিন্তু আমার যে কৃষক যখন সে আহত হয়, হার্ট অ্যাটাকে মারা যায়, কয় হঠাৎ করে মারা গেছে, হঠাৎ করে মারা গেছে, আজ পর্যন্ত সে চিকিৎসা পায় না। একজন যে বাসায়, মানুষের বাসায় কাজ করে, আমাদের বাসায় কাজ করে, আপনার বাসায় কাজ করে, আমার সেই মা বোনরা যখন ওই প্রসব বেদনা চিকিৎসার জন্য যায়, সে কি একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হতে পারে? সরকারি হসপিটালে তাকে ট্রিটমেন্ট হয়। একটা শিশু রাস্তায়, শত শত শিশুরা পড়ে রয়েছে, আপনি দেখেন, তারা নেশা, একটা কি বলে প্লাস্টিক দাবি, আজকে কয়েকজনকে দেখলাম হৃদয়ে হার্ট করে। আমরা ডিসকভারি চ্যানেল দেখি, আমি কেন চেতে যাই, ডিসকভারি চ্যানেল দেখে আমরা আফসোস করি, প্রাণীর প্রতি দয়াশীল হই। আর আমার দেশের ছেলেগুলোর চেহারা আমার মতো, আমার আপনার মতো কত সুন্দর, তারা প্লাস্টিক দিয়ে সুমন খাচ্ছে, ছেলে মেয়েগুলো একসাথে। এদের প্রতি আপনি সংস্কার তো ওইখানে হতে হবে। আজকে রেভলিউশন বলবেন, কৃষকের কোন রেভলিউশন হয়েছে?
কৃষকের কোনো মডার্ন যন্ত্রপাতি দিয়ে কৃষকরা ট্রেনিং করে তাদেরকে ওই ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকের বরং যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো জলিয়ে পুড়িয়ে খারকার করে দেওয়া হয়েছে, সেখানে নতুন প্রতিষ্ঠান হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, আমরা এই দেশটাকে ভালোবাসি, আপনাকে ডক্টর ইউনূস সাহেব ভালোবাসি। আপনারা যে ইলেকশনের কথা, আপনারা যে বিভিন্ন সময় আপনাদের যে টিম বি টিম ক্ষমতায় আপনারা আছেন, আর ক্ষমতার বাইরে যে এনসিপি নামে একটা দল সৃষ্টি করেছেন, তারা যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, সেটা আমাদেরকে আঘাত করে। কেন আঘাত করে? আপনারা প্রোক্লামেশন দিবেন, 17 এপ্রিল 10 এপ্রিল আপনার সরকার থেকে কি ভূমিকা পালন করেছেন 71 সালের মহান মুক্তিযুদ্ধের প্রোক্লামেশন নিয়ে? আপনি মহান মুক্তিযুদ্ধে 71 সালের বিতর্ক সৃষ্টি করেন, আপনার লোকেরা কন্টিনিউয়াস বিতর্ক সৃষ্টি করছে এবং মহান মুক্তিযুদ্ধ যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলছে। এত তো আমাদেরকে আঘাত লাগে। আপনি পাকিস্তানের সাথে আরো সুন্দর সম্পর্ক করেন, আরো শিল্পী নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা, আপনি যখন পাকিস্তানের কাছে ডিমান্ড করেছেন যে তারা আমাদের ক্ষতি করেছে, আমাদের ডিমান্ড ফুলফিল করতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাকে পছন্দ করেছে, আপনাকে প্রশংসা করেছে। আপনি এইসব কাজগুলোকে বলেন। আপনার যদি যুদ্ধ যেতে হয়, যুদ্ধ তো আপনি যাবেন, আপনি আমেরিকা ছিলেন, আপনার উপদেষ্টা আমেরিকা ছিল, আবার তারা চলে। সর্বশেষ এই কথাটাই বলবো যে এই যে হাসনাত কাইম সাহেবদের কথাগুলো শুনুন, ওনারা বছর সংস্কার জন্য কোথায় চেয়েছে, ওই সংস্কার কথাগুলো শুনুন। আপনারা এসে সংবিধান শুনে ফেলে দিবেন, সংবিধানের কোনো গুরুত্ব নাই, এই কথাগুলো আমরা মানবো না, কারণ সংবিধান মহান মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত হয়েছে। আপনারা দেশকে প্রদেশ করবেন, এখন আবার যুদ্ধের কথা বলছেন। আমার একটা দেশ, একটা বাংলা ভাষায় কথা বলি, 90% মুসলিম, সমতল ভূমি, আমার এখানে কেন প্রদেশ লাগবে? এই যে কনফিউশন, তাতে মনে হচ্ছে যে আপনার একটা পারপাস নিয়ে আসছেন, আপনাদের বিশ্বাস করার কোনো সুযোগ নাই, কারণ জনগণকে ভোট দিলে আপনাদেরকে কেউ ভোট দিবে না। এই হচ্ছে সন্দেহের সবচেয়ে বড় অবকাশ, কারণ আপনারা প্রত্যেকটা কথা সন্দেহ সৃষ্টি করছেন। আপনি কেন এই দেশকে প্রদেশের কথা নিয়ে আসলেন? কে প্রদেশ চেয়েছে? এই দেশে প্রদেশ হলে এই দেশ আজ থেকে 20-25 বছর পরে ডিভাইডেশনের একটা রুল সৃষ্টি হবে। সেই যে তথ্যগুলো ডিভাইডেশন আপনারা দিয়ে যাচ্ছেন, এটা তো হবে না। এরা যারা ক্ষমতায় ছিল কখনোই তো এটা তারা করে নাই। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেকেই সমালোচনা করেন যে পার্বত্য অঞ্চলে আজকে বাঙালিদেরকে উনি প্রতিষ্ঠিত করেছেন। কেন করেছেন? দেশকে একত্রিত করার জন্য, সমস্ত পুরো দেশটা যেন আমরা সব জায়গার মালিকানা হই। আর আপনি প্রদেশ করে দিয়ে এই দেশটাকে আপনি ধ্বংস করার জন্য চেষ্টা করছেন। এখন বলছেন দেশে যুদ্ধ লাগবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আপনি মানবিক করিডোর দিবেন, একটা লোককে জিজ্ঞেস করলেন আপনাকে এই ক্ষমতাগুলো কে দিয়েছে? আপনি যদি মনে করেন ওই 16-17 বছরের আপনি যে পার্টি বানিয়েছেন, এনসিপি দিয়েছেন, আপনারা বাংলাদেশের জনগণ নিজের দেশটাকে ভালোবাসেন। আপনি যখন এইসব কথা বলবেন, তখন আপনার প্রতি হাজার শ্রদ্ধা থাকলেও কেউ আপনার প্রতি শ্রদ্ধা রাখবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।